মেয়ে মানুষদেরকে ঘরে অনেক কাজ করতে হয়, তাই কিছুটা হলেও নিজের শরীরকে খেয়াল রাখতে হয়, কিছুটা হলেও খাবার খেতে হয়। আসলে আমরা মেয়েরা না অনেক সময় অনেক বেশি অসহায় হয়ে যাই। আমরা চাইলেও না সব কাজ করতে পারি না। আমরা চাইলেও সব কিছু আমাদের নিজের ইচ্ছা মতো করতে পারি না। সংসারে অনেক কাজেই আমাদের মেয়েদের উদ্যোগ লাগে, হাত লাগে, চেষ্টা লাগে, না হলে সেই কাজটা কখনোই করা হয়ে ওঠে না। শীতের সকালে পানি ছানতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, তারপরও পানি ছানা লাগতেছে। সংসারে কাজ করতে খুবই সময় লাগে না, কিন্তু ভিডিও করতে গেলে না অনেক সময় লাগে। এখন আমার একটাই কাজ, সামনে পিঠাগুলো বানানো আর রাইস কুকার এবং মাল্টি মিনি কুকার সেটটা কেনার। আমাদের সবার জীবনে কি নেগেটিভ নাই? আমরা সবাই তো নেগেটিভ নিয়েই বাস করি, তাহলে শুধু আমরা কেন পজিটিভ কথা বলবো? নেগেটিভ কথা কেন আমরা বলতে চাই না? রান্না করলেই তো খাওয়া হবে, তাই না? রান্না করলে তো শিক্ষা হবে, না করলে তো শেখা হবে না। সকল কাজ শেষ করে নাস্তা করে ঠান্ডা মাথায় যখন চা খাই না, তখন অনেক ভালো লাগে। মনে করো যে মন প্রাণ সব জড়িয়ে যায়, আত্মাটা একদম ঠান্ডা হয়ে যায়। ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পিঠা বানাবো, কিন্তু মনে হচ্ছে না যে আজকে পিঠা বানাতে পারবো। কারণ ফ্রিজের যে অবস্থা, নারিকেল কোয়ানোটা ডিপ ফ্রিজে আছে, তো সেটা বের করতে গিয়েই এই হাল হলো। গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে বরফে ফ্রিজে ড্রয়ারগুলো আটকে গিয়েছে, তো ওই ড্রয়ারগুলো খুলতে পারতেছিলাম না। এই কারণে সারা রাত ফ্রিজটা খোলা রেখেছিলাম, ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পানি পড়ে ঘরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভাগ্য ভালো বাবুরাবু কাকাতে বিছানা চাদর দিয়ে দিয়েছিল ফ্রিজের সামনে, না হলে তো পানি পড়ে পুরো ঘর ভেসে যেত। বরফটা গলার সাথে সাথেই বরফের পানিগুলো নিচে পড়তেছিল, এই কারণে বাবুরাবু বিছানা চাদরটা দিয়েছিল। আসলে ঘর মুছে তেনা খুঁজে পাচ্ছিল না, আর সেটা বাইরে ছিল, তো বাইরে থেকে আনতে চাচ্ছিল না, সামনে যা পেলো তাই দিল। এক অর্থে ভালোই হয়েছে চাদরটা দিয়ে, কারণ ঘর মুছে তেনা দিলেও এই পানিটা আটকানো যেত না, পানিটা বেশি করে বেড়ে যেত। চাদর দেওয়ার কারণে পানিটা একটু কম বেরোবে, মানে চাদরটা বেশি বড়, তো পানিটা একটু বেশি করে শাক করতে পারবে, সেক্ষেত্রে পানিটা কম গড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আজকে রবিবার, আজকে বাবুরাবু বন্ধ, তাই ভেবেছিলাম ওনাকে একটু সুন্দর করে পিঠা বানিয়ে দিব। উনি খেয়ে জায়ানকে নিয়ে স্কুলে যাবে। কালকে থেকে জায়ান সারা ক্লাস শুরু। আজকে বাবুরাবু জায়ানকে স্কুলে ভর্তি করতে যাবে। তোমাদেরকে বলেছিলাম না যে বাবুরাবু জায়ানকে ভর্তি করিয়েছিল, তো ভর্তি করানোর আগে এই ভিডিওটা শ্যুট করেছিলাম। ঠিক আগে না, বাবুরাবু তো স্কুলে চলে গিয়েছে, আর আমি সকালবেলা উঠে এসব কাজ করতেছি। ডিপ ফ্রিজের প্রথম ড্রয়ারে আমি সকল প্রকার মশলা, খাবার আইটেমগুলো রাখি। যেমন ধরো যেখানে কফি মেড, তো কফি মেড আমি কিনে রেখেছিলাম। সেই কফি মেড যেটা 1 বছর আগে কিনেছিলাম। তোমাদের মনে আছে বিবাহবার্ষিকীতে এই কফি মেড কিনেছিলাম আমি 1000 টাকা ভাঙাতে গিয়ে? সেই ব্লগে সব কিছু বলে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। ফ্রিজে কোনো কিছু সংরক্ষণ করে রাখলেই সেটা পরে আর খাওয়া হয় না, অনেক সময় সেটা খেতে মনে থাকে না। তাই ফ্রিজে যত কম সংরক্ষণ করে রাখাই ভালো, বেশি সংরক্ষণ করা উচিত না। মানে যেগুলো খাওয়া হবে সেগুলো সংরক্ষণ করাই ভালো। নীল রঙের ডিব্বায় কী আছে জানো? চুটকি সেমাই, যেগুলো বাবুরাবু বহুত আগে কিনে দিয়েছিল। সেগুলো একটু খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। চুটকি সেমাই না, আসলে চুটকি পিঠা যারা বলে, ওই যে ছোটো ছোটো করে বানায় না হাত দিয়ে, তো ওইগুলো আর কি। বোতলে মুড়ি ভরে রেখেছি, মুড়ি তো খাওয়া হয় না, তাই বোতলে ভরে রেখেছি। কিন্তু আসলেই মুড়ি খাওয়া হয় না, ফ্রিজে রাখার কারণে আরও বেশি খাওয়া হয় না। মানে অনেকগুলো ডিব্বায় কী রেখেছি আমি নিজেও জানি না, ভুলে গিয়েছি। মানে খুলে দেখে এটা কী মানে বুঝতে পারছি না যেখানে আমি কী রাখছি। মানে আমারটা অবস্থা হয়ে গেছে, বুঝছো? তো ফ্রিজে যাই রাখো না কেন, ওগুলো একটু লিখে রাখবে। আর অবশ্যই তোমাদের মোবাইলের নোটপ্যাডে লিখে রাখবে, নাহলে ভুলে যাবে খেতে। আমার তো মনে হচ্ছে এখন থেকে সেটাই করতে হবে, নোটপ্যাড সব কিছু লিখে রাখতে হবে, নাহলে ফ্রিজে কী রেখেছি সেটাই মনে থাকবে না, পরে আর খাওয়া হবে না, এগুলো পড়ে থাকবে বছর পর বছর। এখন তো মোবাইলের যুগ, তাই মোবাইলের নোটপ্যাডে লিখে রাখতে বলেছি। তবে সবচেয়ে ভালো হবে খাতা লিখে রাখলে। আর যদি সে খাতা তোমাদের পড়া হয় বা প্রতিদিন ইউজ করা হয়, তাহলে সেটা তোমাদের চোখে পড়বে, আর সেটা খাওয়াও হবে। তাছাড়া আমি তো ফ্রিজে মাছ রাখি না, মাছও খাওয়া হয় না, এই কারণে ফ্রিজটা খোলাও হয় না, যার কারণে বরফ জমে আটকে গিয়েছে। ফ্রিজটা যদি খোলা হতো না, তাহলে এরকম অবস্থা হতো না। হয়েছে কি, কাকাতে তো পিঠা বানানোর জন্য চাল ভিজে রেখেছিলাম, তো ভেবেছিলাম সকালবেলা নারকেল কোড়নো দিয়ে পিঠাটা বানিয়ে নেব। নারকেল কোড়নো দিয়ে পিঠা বানালে খেতে অনেক মজা লাগে, তো ওইটা তো ডিপ ফ্রিজে রাখা আছে, তো ওটা আমি খুলতে পারছিলাম না। মানে শত চেষ্টা করেও ডিপ ফ্রিজটা খুলতে পারতেছিলাম না, অনেক ট্রাই করলাম, খুলতে পারলাম না। পরে চিন্তা করলাম যে ফ্রিজটা বন্ধ করে রাখি, তারপরে একটু বরফ কমে গেলে কোনো রকমের ডয়ারটা খুলতে পারলেই হলো। ডয়ারটা খুলে নারকেল কোড়ানিটা নিয়ে নিব, কে এত ঝামেলা করবে। শীত একটু কমে গেলে তখন ডয়ারটা সাফ করে নিব। এখন ডয়ার সাফ করতে গেলে পিঠে বানিয়ে আর খাওয়া হবে না, তাছাড়া সকালে নাস্তাও করা হবে না। বাবুরাবু চেঁচিলি করবে, বাচ্চারাও না খেয়ে থাকবে।
তো এখন আর ফ্রিজ সাফ করা সম্ভব নয়। এটাই আমি ভেবেছিলাম, কিন্তু হলো না, হলো তার উল্টো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পানি পড়ে পুরা ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, ঘরে পানি ঢুকে গেছে, পাকঘরে পানি ঢুকেছে। তো কী করব, বাধ্য হয়ে পানিগুলো মুছলাম। পানিগুলো মোছার পরে দেখলাম যে ড্রয়ারগুলো একটু আস্তে ধীরে খুলে যাচ্ছে, মানে ড্রয়ারগুলো খুলতে পারছি। তো ড্রয়ারগুলো খুলে পাকঘরে রাখলাম, রাখার পর দেখলাম ড্রয়ারের ভিতরে বরফ জমে গিয়েছে, কী একটা অবস্থা। তখনও ভাবিনি যে আমি ফ্রিজটা সাফ করব। তখন ভাবলাম যে ড্রয়ারের বরফগুলো গলে যাক, পানিগুলো ফেলে দিয়ে তারপরে ড্রয়ারগুলো ফ্রিজে রেখে দিব। কিন্তু সিঙ্কের উপরে ড্রয়ারগুলো রাখার কারণে কোনো কাজও করতে পারছিলাম না। তাছাড়া কিছু আধোয়া থালা বাসনও ছিল, সেগুলোও ধোয়া হয়নি। সেগুলো সব ধুলাম, ধুয়ে ড্রয়ারগুলো সিঙ্কের উপরে রাখলাম। রাখার পরে ভাবলাম এভাবে করে সিঙ্কের উপরে ড্রয়ার রেখে দিলে তো অনেক সময় লেগে যাবে বরফগুলো গলে যেতে। আমি যদি এগুলো সব সরিয়ে পানি দিয়ে রাখি তাহলে খুব সহজেই বরফগুলো গলে যাবে, আর আমিও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারবো। তো সবগুলো সরার পর মনে হলো তোর ড্রয়ারগুলো ধুয়েই নেই, ধুতে আর কতটুকু সময় লাগবে, একটু কষ্ট করে ধুয়েই নেই, যেহেতু এগুলো সবগুলো বেরি করে ফেলেছি, পানি পানি তো বেশি কষ্ট হবে না। ব্যাস শুরু হয়ে গেল কাজ। তারপরে ভাবলাম ড্রয়ারগুলো যেহেতু ধুয়েই নিচ্ছি তাহলে ফ্রিজটা ভালো করে মুছে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে খুব বেশি ক্ষুধা পাইনি, তারপরে একটু ভাত খেয়ে নিলাম। কালকে কিছু তরকারি ছিল, তো ওগুলোই পাতিলে মাখিয়ে একটু ডাল দিয়ে খেয়ে নিলাম। কি ঠান্ডা ছিল রে বাবা ডাল। আমি আলসামি করে গরম করিনি, কারণ গরম করতে গেলে সময় লাগবে, আর সময় লাগলে পরে খাওয়াও হবে না, কারণ আমি কাজ শুরু করে দিলে পরে আর খাওয়া হবে না। মেয়ে মানুষদেরকে ঘরে অনেক কাজ করতে হয়, তাই কিছুটা হলেও নিজের শরীরকে খেয়াল রাখতে হয়, কিছুটা হলেও খাবার খেতে হয়। যাই থাকুক তাই খেতে হবে, না খেয়ে তো আর কাজ করা যায় না। তাছাড়া ছোটো বাবু দুধ খায়, ও যদি উঠে যায় তখন তো আবার ওকে খাওয়াতে হবে। আমি না খেলে ওকে কী খাওয়াবো বলো। রমজানের সময় ডিপ ফ্রিজটা সাফ করা হয়েছিল, তাও রমজান উপকরণগুলো রাখার জন্য। এরপরে আর সাফ করা হয়নি। কালকে রাতে তো মনে করো যে বরফ এমন জমে গিয়েছে যে নিচের পার্টটা আমি খুলতেই পারছিলাম না, মানে বহুত চেষ্টা করে নিচের পার্টটা আমি খুলতেই পারছিলাম না। এদিকে ফ্রিজের লাইন তো আমি অফ করে দিয়েছি, এখন নিচের পার্ট না খুললে তো ফ্রিজে বরফ গলবে না, গলতে অনেক সময় লাগবে, কারণ আমি সন্ধ্যার সময় থেকে ফ্রিজের লাইনটা অফ করে রেখেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি, কোনো বরফই গলেনি। ফ্রিজটা না খুললে বরফ গলবে না, কিন্তু আমি খুলতেই পারছিলাম না, অনেক কষ্ট ছিল খুলতে। তারপর আমি বাবুরাবাকে বললাম যে তুমি ফ্রিজটা একটু খুলে দাও, আমি ফ্রিজটা খুলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন, ফ্রিজে কী দরকার? আমি বলছি আমার কাজ আছে, তুমি খুলে দাও। তারপর বলতেছে এখন না, সকালে খুলে দেবো। এইটা ওনার কমন কথা, আমি জানি সকালবেলা উনি খুলে দেবেন না, তখন তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যাবেন। আমি তো ওনাকে ভালোভাবেই চিনি, পরে আমার কাজটা আর করা হবে না, তাই যা করার এখনই করতে হবে। বুদ্ধি করে বললাম সকালে তুমি কীভাবে খুলবে? সকালে তো আমি পিঠে বানাবো, তো তুমি এখন না খুললে আমি কিভাবে পিঠে বানাবো? এখন খুলে দাও, তাহলে ফ্রিজের বরফগুলো গলে যাক। তখন উনি বলতেছে যে না, এখন রাত 12টা বাজে, এখন খোলা দরকার নাই, এখন খুললে কোনো কাজ হবে না, শুধু পানি জমে যাবে। আমি বলতেছি এখন যদি না খুলি সকালবেলা খুললে তো আরও বেশি দেরি হয়ে যাবে, কারণ পানিগুলো তো বের হবে না। কিন্তু উনি আমার কথা কিছুতেই শুনছিল না। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, উনি শুনলো না। আসলে আমরা মেয়েরা না অনেক সময় অনেক বেশি অসহায় হয়ে যাই। আমরা চাইলেও না সব কাজ করতে পারি না, আমরা চাইলেও সব কিছু আমাদের নিজের ইচ্ছে মতো করতে পারি না। তারপর আমি কি করব? তারপর আমি অনেক কষ্ট করে খোলার জন্য ট্রাই করলাম, খুব ট্রাই করলাম, খুন্তি দিয়ে ট্রাই করলাম, খুলতে পারছিলাম না। তখন বুঝছো আমার কান্না চলে এসেছিলো, বুঝছো, মানে আমার খুব কান্না পেয়েছিল। আর তখন মনে মনে বলতেছিলাম যে আল্লাহ তুমি এবারের মতো ফ্রিজটা খুলে দাও, আমি আর কখনোই এই কাজটা করবো না, আমি আর কখনোই ফ্রিজে বরফ গলাবো না, আমি আর কখনোই সমস্যা সৃষ্টি করবো না। প্লিজ আল্লাহ, প্লিজ শেষবারের মতো আমাকে একটু রহমত করো। জানি না কী হলো, আল্লাহ আমাকে কী রহমত, আমি খুব কষ্ট করে হলেও ফ্রিজটা খুলে ফেললাম, বুঝছো। আর ফ্রিজটা খোলার কারণে আমি পায়ে ব্যথা পেয়েছি, কোমরে একটু ব্যথা পেয়েছি, জোরে চাপ দিয়েছি, তো এই কারণে একটু ব্যথা পেয়েছিলাম আর কি। তো আমার ফ্রিজ খোলা দেখে তো উনি অবাক হয়ে গিয়েছেন, খুব রেগে গিয়েছিলেন। তারপর করেছে কি, ফ্রিজটা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। আমি উঠে তাড়াতাড়ি করে ফ্রিজটা খুলে দিয়েছি। আমি জানি এখন যদি ফ্রিজটা না খুলি না তাহলে সকালবেলা অনেক সময় লেগে যাবে এই বরফগুলো গলতে। এই ফ্রিজটা না খুললে বরফ গলবে না জীবনও, কারণ সেই সন্ধ্যা থেকে ফ্রিজটা বন্ধই হয়ে আছে, কোনো বরফ পড়েনি, লাইনটা বন্ধ হয়ে আছে। তো ফ্রিজটা খুলে সারা রাখার কারণেই আজকে এই বরফটা গলে গেল, না হলে যে কত সময় লাগতো আল্লাহই জানে। সংসারে অনেক কাজেই আমাদের মেয়েদের উদ্যোগ লাগে, হাত লাগে, চেষ্টা লাগে, না হলে সেই কাজটা কখনোই করা হয়ে ওঠে না। যদি আমরা চেষ্টা না করি, আগ্রহ না দেখাই, তাহলে কিন্তু সে কাজটা কখনোই হবে না। হ্যাঁ, যদিও আমরা শারীরিকভাবে অতটা সচ্ছল না, একটু দুর্বল, তারপর আমরা যদি চেষ্টা করি তাহলে সেই কাজটা আমরা করতে পারবো, আর সেটা আমি এখন করতেছি। দেখো আমি কিন্তু একা ছিলাম, আমার পাশে কিন্তু কেউ ছিল না। আল্লাহ পাক রহমত না করলে আমি এই কাজটা করতে পারতাম না। তো আল্লাহ পাক কিন্তু আমাদের পাশে আছে, যতই আমরা দুর্বল হই না কেন, যতই মানুষ আমাদেরকে শোষণ করুক না কেন, যতই মানুষ আমাদেরকে অবহেলা করুক না কেন, আল্লাহ পাকের দোয়ায়, আল্লাহ পাকের আশীর্বাদ থাকলে আমরা সেই কাজটা অবশ্যই করতে পারবো, এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের সেই মনের ইচ্ছাটা এবং জোরটা থাকা লাগবে।
এটা না থাকলে কিন্তু আমরা সে কাজটা করতে পারবো না। আল্লাহ পাক দেখতে চায় যে আমরা আসলে কাজটা করতে চাই কিনা, আমাদের সেই ইচ্ছা আছে কিনা, সেই আগ্রহটা আছে কিনা, সেই জোরটা আছে কিনা। আমার নিয়তি ছিল না যে আজকে আমি ফ্রিজ সাফ করব, কিন্তু কি বলো, ফ্রিজটা সাফ করা হয়েই যাচ্ছে। সায়রা সকালবেলা ঘুম থেকে করেছিল, ওকে বললাম ভিডিও করে দাও, তো ও ভিডিও করতেছে। ও ভিডিও করাতে সময়টা একটু কমে গেল, আর তোমাদেরকে এই শুটা দেখাতেও পারতেছি, কারণ আমি করতে গেলে এটা ঠিকভাবে দেখাতে পারতাম না। তাছাড়া স্ট্যান্ড বসানো ঝামেলা, এগুলো কে করবে বলো, অত সময়ও তো নেই। এখানে এগুলো ধুতে একটু কষ্ট হচ্ছে, তারপরে ধুয়ে নিচ্ছি, কারণ বাথরুমে ধোয়া সম্ভব নয়। বাচ্চারা ঘুমিয়ে আছে, তো বাথরুমে গিয়ে ধুতে গেলে টুংটাং আওয়াজ হবে, তখন বাচ্চা ঘুম থেকে উঠে যাবে, আর ঘুম থেকে উঠে গেলে আমি আর কাজ করতে পারবো না। এই কারণে এখানে ধুয়ে নিচ্ছি। যেহেতু সিজারের রোগী, তাই নিচেও বসে ধোয়া সম্ভব নয়, তাই কষ্ট করে হলেও উপরে ধুয়ে নিচ্ছি। একটু পানি পড়তেছে, সমস্যা নেই, পরে মুছে দিব। শীতের সকালে পানি ছাড়তে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, তারপরেও পানি ছাড়া লাগতেছে। আর তাছাড়া পানি ছাড়া একবার শুরু হলে না শেষ হয় না, শুধু চলতেই থাকে। যেহেতু ফ্রিজ সাফ করা আমার প্ল্যানিংই ছিল না, তাই ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে মনে হইলো যে আমি যে ফ্রিজটার এই অবস্থা করে রেখেছি, এত কিছু রেখেছি যেগুলো খাওয়া হচ্ছে না, এগুলো একটা ভিডিও করি, সবাইকে দেখাই যে আমি আসলে কতটা কী বলবো, কতটা অকর্মা, কতটা অপরিষ্কার আমি। তোমাদের কাছে বলতে দ্বিধা নেই, আমি সবসময় সবগুলো কাজ করতে পারি না, সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। যতটুকু পারি করার চেষ্টা করি, বাট সবটুকু করতে পারি না, কোনো না কোনো দিক থেকে সেই কাজগুলো রয়েই যায়। আর যখন করা শুরু করি না, তখন সেই কাজটা সুন্দরভাবে করে শেষ না করে দম নেই না, সেই কাজটা সম্পূর্ণ করেই ছাড়ি। এটা হচ্ছে আমার একটা অভ্যাস। ঠিক আমার না, আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই না এই অভ্যাসটা আছে। কোনো কাজ করি না, শুরু করলে আর ছাড়ি না, সেই কাজটা শেষ দেখে ছাড়ি। এই দেখো, কথা বলতে বলতে সময় কীভাবে চলে গেল। তোমাদেরকে তো কিছু বলাই হলো না। আপুরা লাইক কি করেছো, নাকি এখনও বসে আছো চুপটি করে আমার কথাগুলো শুনতেছো? লাইক করে দাও আপুরা, আর যদি পারো তাহলে সাবস্ক্রাইব করে দাও। তোমরা জানো না আমার ভিডিও করতে কত কষ্ট হয়। সংসারে কাজ করতে খুবই সময় লাগে না, কিন্তু ভিডিও করতে গেলে না অনেক সময় লাগে। ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় লাগে, দেখলে অনেক সহজ মনে হয়, করতে গেলে বোঝা যায় যে কাজটা কত কঠিন। এই অ্যাঙ্গেলে ভিডিও করো, ওই অ্যাঙ্গেলে ভিডিও করো, এই অ্যাঙ্গেলে শ্যুট করো, ওই অ্যাঙ্গেলে শ্যুট করো, এরপর আবার সেটাকে এডিট করো, এরপরে ভয়েস দাও। এই ভয়েস দেওয়া কিন্তু অনেক কষ্টকর বিষয়, বুঝছো? এমন অনেক সময় গেছে যে আমি ভয় দিতে গিয়ে রান্না করতে পারিনি, ভয় দিতে গিয়ে আমার খাবারটা খাওয়া হয়নি, দেরি করে খাওয়া হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে ক্ষুধায়। এরকম বহুদিন গিয়েছে, কিন্তু কী করবো বলো, কিচ্ছু করার নেই। জীবনে কিছু তো করতে হবে, কিছু একটা তো করতে হবে, না হলে আমি আমার নিজেকে কী জবাব দিব, নিজেকে কী বলবো? একসময় মনে হবে যে আমি কিছুই করতে পারলাম না আমার জন্য বা আমার সন্তানদের জন্য। আমি অন্তত আমাকে তো বলতে পারবো যে আমি কিছুটা হলেও করেছি, চেষ্টা করেছি। আমার সন্তানদেরকে তো বলতে পারবো যে আমি একটা কাজ করার চেষ্টা করেছি। হয়তোবা সেটা আমার ভাগ্যে ছিল না, হয়নি, কিন্তু আমি ট্রাই তো করেছি। এই সান্ত্বনাটুকু তো আমি আমার নিজেকে দিতে পারবো, এই কারণেই কাজগুলো করা। তাছাড়া ব্লগ করা উছিলায় ঘরের কাজগুলোও করা হয়। যেমন ধরো আজকে আমি ফ্রিজ সাফ করতেছি, এটা কিন্তু ব্লগ করার কথা ছিল না, তাও করতেছি। তো যেহেতু ব্লগ করতেছি তাই সব কাজ সুন্দরভাবে করে নিতেছি। যেহেতু ব্লগ করতে হবে, তো সেই কারণে অনেকগুলো কাজ করাও হয়ে যায়। এখানে কিন্তু লাভই হয়, লস হয় না। ব্লগ করলে মন ভালো থাকে, ডিপ্রেশন দূর হয়, কাজে মন বসে, সব কিছু ভালো লাগে। আর তোমাদের সাথে প্রতিদিন কথা বললে না আমার অনেক ভালো লাগে। একদিন কথা না বললে মনে হয় কী জানি বলি নাই, কী জানি বলি নাই। মানে শত কথা বললেও না কথা বলা শেষ হয় না। আর মানুষের ব্লগ দেখি, এরা কি ব্লগ করে, এই আমি তরকারি কাটতেছি, এই রান্না করতেছি, এই ঘর মুছবো, এই ঘর ঝাড়ু দিব, এগুলো কি কোনো কথা হইল? সংসারে এই কাজটা করবো, ওই কাজটা করবো। আরে বাবা, তুমি তোমার কথা বলো, তোমার লাইফ স্টাইল বলো, তুমি কীভাবে চলতেছো, তোমার দিনকাল কেমন চলতেছে, তোমার লাইফ কেমন চলতেছে সেটা বলো না, তোমার জীবনটা কেমন চলতেছে সেটা বলো। এই ঘরের কাজগুলো তো আমরা জানি, এগুলো তো আমরা করি, এগুলো বলার কী হইলো আমি বুঝি না। আমার না মেজাজটা গরম হয়ে যায়, বুঝছো, এইগুলো শুনলে। তারপর আমি আর শুনতে পারি না। এই যেমন ধরো আমি যদি বলি এই যে ফ্রিজটা আমি মুছতেছি, সুন্দর করে মুছতেছি, সুন্দর করে পরিষ্কার করতেছি, এই কাপড়টা ধুয়ে আনছি আবার মুছতেছি, আচ্ছা এগুলো বললে কী দরকার, এগুলো তো সবাই জানে, এগুলো বলার কী আছে বলো তো? তার চেয়ে বরঞ্চ আমি আমার কথা বলি, আমার জীবনের কথা বলি, কীভাবে চলাফেরা করি, কীভাবে সকাল থেকে কী করলাম না করলাম, সেগুলো ডিটেলস বলি। আমি তো কোনো খারাপ কাজ করিনি যে বলে সমস্যা হবে, বলতে কী সমস্যা? হ্যাঁ, কিছুটা নেগেটিভ কথা চলে আসে, তাতে কি? আমাদের সবার জীবনে কি নেগেটিভ নাই? আমরা সবাই তো নেগেটিভ নিয়েই বাস করি, তাহলে শুধু আমরা কেন পজিটিভ কথা বলবো? নেগেটিভ কথা কেন আমরা বলতে চাই না, কেন আমরা বলি না বলো তো? অনেক আপুরা বলে এই জন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে, তুমি যেমন আছো তেমনই থাকো, তোমাকে এভাবেই আমাদের অনেক বেশি ভালো লাগে। এই কথাগুলো শুনলে না আমার কাছে অনেক ভালো লাগে, মনটা ভরে যায় আপুরা। আপুরা, আমি তোমাদের যা বলি মন থেকে বলি, রিয়েল বলি, কোনো কিছু ফেক বলি না। হ্যাঁ, শুনতে একটু কেমন জানি অড লাগে যে এই মেয়েটা কী বলতেছে তার স্বামী সম্বন্ধে, তার সম্বন্ধে। তবে এটাই সত্যি, এটাই বাস্তব। আমি এভাবেই আছি, এভাবেই চলাফেরা করতেছি। এই জীবনের মধ্যেই আমি আমার সময়টা পার করতেছি। হয়তোবা ভবিষ্যতে আমার সময়টা এরকম হবে না, হয়তোবা আমি এর থেকে আরও ভালো অবস্থানে থাকবো।
কিন্তু এই সময়টা আমি সবসময় মনে রাখবো। আর তোমরাও মনে রাখবে যে এই আপুটা একসময় অনেক কষ্ট করেছিল, অনেক কষ্ট করে জীবনটা পার করেছিল। বাবুর আব্বু রাগ করে চলে গিয়েছে। বেচারা কত আশা ছিল যে সকালবেলা পিঠা খাবে, সেটা আর খাওয়া হলো না। উনি আমাকে বারবার না করেছিল পিঠা সাফ করতে। বলতেছে, "এগুলো এখন এমনি রেখে দাও, পরে সাফ করবে।" আরে বাবা, পরে কখন সাফ করব? পরে আর সময়টা কই? পরে আর সময়টা পাওয়া যায় কোথায়? এই পরে করতেই তো অনেক সময় পার হয়ে যায়। যা করার এখনই করতে হবে। পরে করলে আর করা হয় না। আমি দেখেছি পরে করলে আর করা হয় না। তাই সুযোগ পেলে কাজটা করে নেওয়াই ভালো। যদিও পিঠা বানানো হয়নি, তারপরও একটা কাজ তো করা হলো, একটা কাজ তো আগালো। তাছাড়া ওনার কথা মতো চললে সেই কাজটা আমার জীবনেও করা হবে না। সেই কাজটা আমার পেন্ডিং রয়েই যাবে। পিঠা বানাতে গেলে পরে বানিয়ে খাও। এখন বানানোর দরকার নেই। এখন খরচ বেশি। সেই পিঠা আর বানানো হয় না, খরচও আর কমে না। খরচ বাড়তেই থাকে। আমি ইনিশিয়েট না নিলে কোনো কাজই করা হবে না। তাছাড়া আমি ছাড়া আর কে আছে কাজগুলো করে বলো? ঘরের কাজ তো আমাকেই করতে হবে। এই সংসার তো আমার, এই ঘর তো আমার। আমি না করে যাবো কোথায় বলো? স্বামী তো বলেই খালাস। আর সুযোগ পেলে আমাকে দূরে কথা শোনাবে। নিজে তো কিছুই করবে না, উল্টো আরও সময় নষ্ট হবে। কাজে কাজ কিছুই হবে না। বাচ্চারাও সাফার করবে আর আমিও সাফার করবো এর জন্য। কেন আমি সাফার করব? কেন আমি কষ্ট করব? আমার সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি সে কাজটা করব না? কেন আমি সে খাবারটা বানিয়ে খাবো না? বলতে পারো? তোমাদেরকে ২০ মিনিটে সব কিছু দেখালাম, কিন্তু এই কাজটা করতে আমার ৩-৪ ঘন্টা সময় লেগেছে। এই সবগুলো ডয়ের ধোয়া, তারপরে শুকানো, তারপরে ফ্রিজটা মোছা, ভালো করে মোছা, এরপর ডয়গুলো ফ্রিজে রাখা, এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আপুরা। যাক, ভালোই হলো ফ্রিজটা সাফ করা হয়ে গেল। এখন সময় সুযোগ বুঝে উপরে পাটা সাফ করলেই হয়। তোমরা তো দেখলাই আমার ফ্রিজে কী কী আছে। আমার ফ্রিজে যে মাংসগুলো আছে না, এগুলো সব কোরবানির মাংস, বুঝছো? কোরবানির মাংস অনেকগুলো পেয়েছি, কিন্তু সেগুলো সব খাওয়া হয়নি। ওই যে বললাম না আমার দাঁতে ব্যথা, এই কারণে খাওয়া হয়নি। বাবুরাবু অবশ্য বলেছিল রান্না করতে, কিন্তু আমি রান্না করিনি। আমি খেতে না পারলে রান্না করবো কেন বলো? আমারও তো ইচ্ছা করে খেতে। তো তখন খেতে না পারলে তো অনেক খারাপ লাগবে। তাছাড়া একাধিক পদ রান্না করতে তো সময় লাগে। তো আমি যদি মাংস না খাই তাহলে অন্য কিছু তো করতে হবে। সেটা করতেও তো সময় লাগবে। তাছাড়া আমার মনটাই খারাপ হয়ে যাবে। এই কারণে মাংসগুলো রান্নাও করা হয়নি। মাংস অনেক রয়ে গিয়েছে। আর আমি মাছ খাওয়ার জন্য কান্নাকাটি করি। মাংসগুলো খাই না। মানে মাছের জন্য হাঁকার করি। মাছ ছাড়াও তো মাংস আছে, তাই মাংসগুলো খাই। শুধু মাছ খেতে হবে, মাংস খাওয়া লাগবে না? মাংসগুলোও তো খেতে হবে, তাই না? এখন তো দাঁতের সমস্যা নেই। মানে বাম পাশে দাঁতের সমস্যা নেই। ওটা তো ভেঙে গিয়েছে। তো এখন আমি খেতে পারবো। এই যে ফ্রিজটা সাফ করলাম ভালোভাবে, এই ফ্রিজটা আমি প্রতিদিনই খুলবো। ফ্রিজ থেকে কোনো কিছু বের হোক কি না হোক, কোনো কিছু খাই না খাই, ফ্রিজটা আমি প্রতিদিনই বারবার খুলবো। এই ড্রয়ারগুলো আমি প্রতিদিন বারবার খুলবো। না হলে হবে না। মানে এই খাবারগুলো আর জমিয়ে রাখা যাবে না। যদিও খুব বেশি খাবার নেই, যতটুকু আছে এগুলো খেয়ে ফেলার চেষ্টা করব। এক পোঁটা মাছ রেখেছিলাম। তোমাদেরকে বলেছিলাম না যে মাছ থাকলে মাছ আসে? এই কারণে এক পোঁটা মাছ রেখেছিলাম, তেলাপিয়া মাছ। সেগুলো খাওয়া হয়নি। ভাবতেছি সিমে বেচি দিয়ে সেই মাছগুলো রান্না করে ফেলবো। বাবুরাবু যে কবে মাছ কিনবে, কবে যে মাছ খাওয়াবে জানি না। আর আমারও এই খরচ সেই খরচ, মাছ আর কেনা হচ্ছে না। অল্প অল্প করে মাংসগুলো খেয়ে ফেলবো। মাংস আসলে খুব বেশি নেই, দেখলে মনে হয় বেশি আছে, আসলে বেশি না। রান্নাগুলো তো এগুলো অল্পই হয়ে যাবে। আর মনে করো যে আমি কিছু মুরগির পা গিলা করে যেগুলো রেখেছিলাম, যেগুলো দিয়ে আলু দিয়ে রান্না করে খাবো, অনেকে দেখি খায়। আমি কোনোদিন রান্না করে খাইনি। আমার মা প্রায় সময় এগুলো রান্না করে খেত, কিন্তু এগুলো কীভাবে রান্না করে খায় আমি জানি না। এই কারণে খাওয়াও হয়নি। সকিনাকে দিয়েও এগুলো সাফ করা হয়নি। ভেবেছিলাম ওকে দিয়ে সাফ করিয়ে রান্না করে নিব, সেটা আর করা হলো না। দেখি আমি ট্রাই করে দেখবো এগুলো রান্না করে খাওয়ার। রান্না করলেই তো খাওয়া হবে, তাই না? রান্না করলে তো শেখা হবে, না করলে তো শেখা হবে না। কেন যে রান্না করতে ভয় পাই জানি না। এই দেখো সকল প্রকার মাংসগুলো। এখানে আবার ছাগলের মাংসও আছে। তো সেকেন্ড ড্রয়ারে এবং থার্ড ড্রয়ারে মাংস রেখেছি। আর প্রথম ড্রয়ারে মশলাপাতি রেখেছি, খাবার আইটেমগুলো রেখেছি। আর লাস্টের ড্রয়ারে কিছু নাই, শুধু গুড় আছে। এগুলো হচ্ছে রমজান মাসের আলুর চপ, যেগুলো আমি করে বানিয়ে রেখেছিলাম সেগুলো। এগুলোও খেয়ে ফেলতে হবে। প্রথমে ভেবেছিলাম ফেলে দিব, পরে ভাবলাম শুধু শুধু কেন ফেলে দিব? এগুলো ভেজে মুড়ি দিয়ে তো খাওয়া যাবে, ঘরে তো খাবার কিছু নাই। এখানে গরু কিছু চবিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এগুলো আমি মশলাপাতি দিয়ে ভেজে খাবো, দেখি অনেকে খায়, খেতে ভালোই লাগে, কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি। সেই কোরবানি দিয়ে রেখে দিয়েছিলাম, আর খাওয়া হলো না। এই কারণেই বলি ফ্রিজে কোনো কিছু জমিয়ে রেখো না। যতটুকু পারো কেনার চেষ্টা করবা। জমি রাখলেই সমস্যা, জমি রাখলেই ভেজাল। এখন তো তোমরা কমই দেখেছো। বিয়ের পরেই বাবু যখন বাজার করতো, মাছ আনতো, তখন দেখা গেলো যে কি মাছগুলো খাওয়া যেত, মাছের মাথা লেজ রয়ে যেত। দুনিয়া মাথা লেজ আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। আরও কিছু মাছও রয়ে যেত, এগুলো খাওয়া হতো না। আবার আনতো, আবার জমে যেত। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো, বুঝছো? এখন তো খাবার পাই না, তো খাবারের মূল্য বুঝি যে খাবারের দাম কতটুকু। মাছ আমার খুব প্রিয়, বুঝছো? তো মাছ আনলে আমি বেশি করে মাছ রান্না করতাম। তো মনে করো যে আমি ২ বেলা মাছ খেতাম। মানে অভ্যস্ত খেয়ে, বুঝো না? দুপুরেও মাছ খেতাম, রাতেও মাছ খেতাম। তো আমার মেজুজার একদিন বলতেছে, মাছ কি একবেলা খাওয়া যায় না? একবেলাই খা না, ২ বেলা খাওয়া কী দরকার? বাকি একবেলা না খেলে কি হয়? খরচটা কমে যাবে।
আমি বলছি, "না, আমার কাছে ২ বেলা খেতে ভালো লাগে। ২ বেলা না খেলে ভালো লাগে না।" বলতেছে, "অল্প করে রান্না কর, ১ বেলা খা। 2 বেলা খাওয়ার দরকার নেই।" আর এখন ১ বেলাও চোখে দেখি না। তাই তোমাদেরকে বলতেছি আপুরা, তোমরা হিসাব করে বুঝে শুনে খাও। একেবারে সব খাবার খেয়ে ফেলো না। যে খাবারটুকু আছে এগুলো একটু কম করে বুঝে শুনে খাও। না হলে পরে আমার মতন সেই খাবারটা খাওয়ার জন্য কষ্ট পাবা। এখন অবশ্য মাছ আনলে একবেলা হিসাব করে রান্না করব। কারণ আমি তো একবেলা ভাত খাই। আর বাচ্চারা তো একবেলা খায়। বাবুর আব্বুও একবেলা খায়। তো এখন আর ২ বেলা মাছ রান্না করতে হবে না। বাবুর আব্বু যাওয়ার সময় বলে গিয়েছিল, "আমি কোনো নাস্তা নিতে পারব না। তুমি যা পারো রান্না করে খাও। আমি তোমাকে এগুলো করতে বলিনি।" তো যখন স্কুলে গিয়েছে তখন বলতেছে যে, "খাবার কি আনবো?" আমি বলতেছি, "পাউরুটি নিয়ে আসো।" তো বলছে, "পাউরুটি এখন পাওয়া যায় না।" তারপরে পাউরুটি নিয়ে এসেছে। এই পাউরুটি খেতে, খেতে ৪টা বেজে গেল। ৪টার আগে আর খাওয়া হলো না। এই ফ্রিজ সাফ করার পরেও তো কত কাজ করলাম। বাচ্চাদেরকে খাবার দিলাম, বাচ্চাদেরকে খাবার খাওয়ালাম। ক্ষুধায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে জানো না আপুরা। আমি মনে করো যে দাঁড়াতে পারতেছিলাম না। মানে এমন একটা খারাপ অবস্থা হয়ে গেছিল আমার। সকাল থেকে সে কাজ করা শুরু করেছিলাম। ভাগ্যিস কয়টা ভাত খেয়ে নিয়েছিলাম। না হলে যে কী অবস্থা হতো আমার আল্লাহই জানে। মাঝে মধ্যে না আমার মাথা খুব ঘুরায় বুঝছো? প্রেশার লো হয়ে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠিক টাইম মতো খাবার না খেলে প্রেশার লো হয়ে যায়। শরীর অনেক দুর্বল লাগে। তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে, চা খেয়ে একটু রেস্ট নিয়ে পিঠা বানাবো। রেস্ট নিতে গেলে তো দেরি হয়ে যাবে। কিন্তু পিঠা আজকে বানাতেই হবে। না হলে চালগুলো নষ্ট হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম একবার পিঠাই খাবো, রুটি আর খাবো না। এই পাউরুটি কিন্তু সে ১২টার সময় এনেছিল। এখন আমি খাচ্ছি। মানে কাজের চাপে আর খাওয়াও হয়নি। তাছাড়া মাঝখান দিয়ে খেয়ে নিলে না অন্য কোনো কাজ আর করতে পারতাম না। খাবারটা খেলে না অলস হয়ে যায়। তারপর আর কোনো কাজ করতে পারি না। আর চা খেলে তো কথাই নেই। চা খেলে তো আমার ডাইরেক্ট ঘুম চলে আসে। এখন আমার একটাই কাজ, সামনে পিঠাগুলো বানানো। আর রাইস কুকার এবং মাল্টি মিনি কুকার সেটটা কেনার। শুনেছি ওটা নাকি অনেক কাজে লাগে। বিশেষ করে যাদের ছোটো বাচ্চা আছে ওদের অনেক কাজে লাগে। আমারও তো ছোটো বাচ্চা আছে, আমার তো অনেক কাজে লাগবে। তাছাড়া ২-১টা মাছও নাকি ভেজে নেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। তো অনেক সুবিধা আছে ওটা কেনার। ১ম এ ভেবেছিলাম কিনবো না। পরে ভাবলাম কিনে নেওয়াই ভালো। অনেক কাজে লাগে এটা। দামও কম আর ইউজ করা অনেক সহজ। তোমরা অনেকেই বলো যে আমি হটপটে কেন চা রেখে খাই। আসলে আপুরা, চা বানিয়ে নেওয়ার পরে এমন কোনো দিন নেই যেদিন আমি ঠিক সময়মতো চা খেতে পেরেছি। চা বানিয়ে রেখেছি, এই বাচ্চাদের চিল্লাচিল্লি, এই বাচ্চাদের হাউকাউ, ওদের এই কাজ করো, সেই কাজ করো, চাটা ঠান্ডা হয়ে যায়। গরম, গরম চা আর খাওয়া হয় না। এই কারণে আমি সবসময় পটের মধ্যে চা রেখে দেই। এতে করে কোনো সমস্যা হলে চাটা গরম, গরম খাওয়া যায়, ঠান্ডা হয় না। আবার চাটা বানানোর পরে ওটা আবার জাল করে খেলে না, খেতে ভালো লাগে না, স্বাদ পাওয়া যায় না, কেমন জানি লাগে। তাই আমি চা রান্না করে একেবারেই খাওয়ার চেষ্টা করি। ওই চাটাকে আমি আবার ২য় বার গরম করি না। ১ম বারে খুব সুন্দরভাবে চাটা বানানোর চেষ্টা করি, যাতে করে খেতে অনেক ভালো লাগে। সকল কাজ শেষ করে, নাস্তা করে ঠান্ডা মাথায় যখন চা খাই না, তখন অনেক ভালো লাগে। মনে করো যে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আত্মাটা একদম ঠান্ডা হয়ে যায় বুঝছো আপুরা? নাস্তাটা খাওয়ার পরে এতটা শান্তি লাগেনি। চাটা খাওয়ার পরে যতটা শান্তি লাগতেছে। সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে গেল। চায়ে মনে হয় জাদু আছে, তাই না? কিন্তু এই চাটাই যদি একটু ভালোভাবে বানাতে না পারি, একটু স্বাদমতো যদি না হয় না, তাহলে মেজাজটা এত গরম হয়ে যায়, এত গরম হয়ে যায় মানে বলার বাইরে। মানে সেই দিনটাই খারাপ হয়ে যায় বুঝছো আপুরা? আবার চাটা একটু আরাম করে নিরিবিলি খেতে না পারলেও কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। প্রচুর রাগ হয় আমার। আমি অন্তত এই সময়টুকু নিরিবিলি খাওয়ার চেষ্টা করি। এই মনে করো যে ভয় দেওয়ার সময়টা, আর নাস্তা খাওয়ার সময়, চা খাওয়ার সময়। এই ৩ টের সময় মনে করো যে আমি একা থাকি। মানে একা থাকার চেষ্টা করি আরকি। যদিও অনেক সময় পারি না, তারপরেও চেষ্টা করি এই সময়টুকু নিজের একান্তে কাটানোর। আজ এটুকুই। আগের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।